শোন বন্ধু, আর বেশি সময় নেই। এবারের বার্ষিক বনভোজনটা খুব জমজমাট করতে হবে। ছুটিতে অনেকে গ্রামের বাড়িতে এসেছে। সবার সাথে যোগাযোগ করে সবার কাছ থেকে চাঁদা তুলে বনভোজনের ব্যবস্থা করতে হবে। এবার খুব মজা হবে, কারণ অনেক বাল্য বন্ধুর সাথে দেখা হবে। অনেকেই গ্রামে এসেছে শহর থেকে। হ্যাঁ, ঠিকই বলেছে, সেই বনভোজনটাকে যেভাবেই হোক খুব জমজমাট করতে হবে। আগামীকাল সকালে রহমান চাচার চায়ের দোকানে একটা মিটিং করব। ও কত বন্ধুর সাথে দেখা হবে। শোন, প্রথমে আমরা খাল পাড়ে দেখা করে ওখান থেকে চায়ের দোকানে যাব। চল এখন বাড়ি যাই, অনেক রাত হয়েছে। এরপর সাজু বাড়িতে ফেরার সময় ওর কাছে মনে হলো ওর পিছনে কেউ আসছে, কিন্তু ভয়ে সে পিছনে ফিরে তাকায়নি। সে স্পষ্ট কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছিল। মনে হচ্ছিল কোন বিশাল দেহি কেউ তার কিছু নিয়েছে। ও বন্ধু, এসেছিস, ভালো করেছিস। চল রহমান চাচার চায়ের দোকানে যাই, ওইখানে কথা হবে। শুন, তোকে একটা কথা বলা দরকার। কাল রাতে আমি বাড়িতে ফেরার সময় মনে হচ্ছিল কে যেন আমাকে অনুসরণ করছে। বলিস কি? কাল রাতে যখন আমরা নদীর পাড়ে কথা বলছিলাম, গাছের পিছনে কোন একজন লুকিয়ে আমাদের কথা শুনছিল বলে আমার মনে হচ্ছিল, কিন্তু পরে আর তাকে দেখতে পাইনি। এজন্য তোকে আর কিছু জানাইনি। আমার তো মনে হচ্ছে এর সাথে কোন ভুতুড়ে কাণ্ড জড়িত আছে। চল রহমান চাচার সাথে এ ব্যাপারে আলাপ করি। উনি অনেক অভিজ্ঞ লোক। উনি মনে হয় এ ব্যাপারে কোন সমাধান দিতে পারে। আমাদের এখনই সাবধান হওয়া দরকার। রহমান চাচা জানেন, কাল রাতে আমার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে। আমি আর রাজু নদীর পাড়ে বসে বনভোজনের ব্যাপারে আলাপ আলোচনা করে বাড়ি ফিরছিলাম। ওর বাড়ি যাচ্ছিল, আর আমি একা আমার বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ আমার মনে হলো আমার পিছনে কেউ আসছে। বিশাল দেহি কেউ একজন বলে মনে হলো। তার পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু ভয়ে আমি পিছনে তাকাইনি। চাচা, আপনি তো অভিজ্ঞ লোক, এ ব্যাপারে আপনি কিছু বলতে পারেন। হ্যাঁ চাচা, আর একটা অদ্ভুত ব্যাপার হলো, আমি যখন সাজুর সাথে নদীর ধারে দাঁড়িয়ে কথা বলছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল গাছের আড়ালে দাঁড়িয়ে কেউ আমাদের কথা শুনছে। কিন্তু তখন আমি সাজুকে কথা বলিনি, কারণ একটু পরেই আমি দেখি গাছের নিচে আর কেউ নেই। আমার মনে হয় এই একই ব্যক্তি আমাদেরকে অনুসরণ করছে। এর সাথে কোন ভৌতিক ঘটনা জড়িত থাকতে পারে। শোনো, তোমাদের একটা ঘটনা বলি। ঘটনাটি আমার চাচার সাথে ঘটে। আজ থেকে 40 বছর আগে এই ঘটনাটা আমি আমার বাবার মুখে শুনেছিলাম। এটি একটি ভয়ঙ্কর ঘটনা। সেবার আমার চাচা ভূতের খপ্পরে পড়ে। মনে হচ্ছে চাচার ওই ঘটনার সাথে তোমাদের ঘটনার একটা সম্পর্ক আছে। চাচা আমার বাবা সহ বিভিন্ন মানুষকে নিজের মুখে এ ঘটনা শুনিয়েছিলেন। তোমরাও মন দিয়ে এখন সেই ঘটনাটি শুনো। আমার চাচা ছিলেন একজন কৃষক। কৃষি কাজ করে তিনি জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনকার মতো ওই দিন তিনি জমিতে যান এবং তার নিজের গরু দিয়ে হাল চাষ করতেছিলেন। হাল চাষ শেষে তিনি গরুকে তার গাড়ির সাথে সংযুক্ত করে বাড়ির দিকে রওনা হলেন। ইতিমধ্যে সূর্য ডুবে চারিদিকে অন্ধকার নেমেছে। চাচা প্রতিদিনকার মতো গরুর গাড়ি চড়ে নিজের বাড়িতে ফিরছিলেন। পথ ঘাট পেরিয়ে মাঠ পেরিয়ে চাচা রাতের বেলা নির্জন পথে একা ছুটে চললেন বাড়ির দিকে, সাথে তার পোষা দুটি গরু। আজ যেন রাস্তাঘাট একটু বেশি নিস্তব্ধ মনে হচ্ছিল চাচার কাছে। চাচার কেমন যেন ভয় ভয় করছিল। আজ এরকম কেন মনে হচ্ছে? রোজই তো এ পথ দিয়ে যাতায়াত করি, চাচার মনে হচ্ছে। হঠাৎ তিনি একটি জিনিস অনুভব করলেন। তার গাড়ি যেন কেমন ভারী হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন কেউ পিছনে যেয়ে বসে আছে। কে হতে পারে? কোন মানুষের পক্ষে তো এরকম করা সম্ভব নয়। রাস্তায় কোন মানুষকেও দেখলাম না। তাহলে কি অন্য কিছু? চাচা ভীষণ ভয় পেতে শুরু করলেন। চাচা গাড়ি থামিয়ে ভয় ভয় পিছনে যে দৃশ্য দেখলেন তা ছিল খুবই ভয়াবহ। এক ভয়ঙ্কর ভূত যাত্রী বেশে গাড়িতে বসেছিল। চাচা তা দেখে ফেলায় ভূতটি ভীষণ রেগে যেয়ে চাচাকে তুলে আছাড় মারতে থাকলো। চায়ের দোকানের আড্ডা শেষে রাজু তার বাড়ির দিকে রওনা হলো। ইতিমধ্যে বৃষ্টি নেমেছে।
সে পথে যেতে যেতে কিছু দূর সামনে দেখলো যে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে ভয় পেল। তার মনে হলো এই কি সেই ভূত তা দাঁড়িয়ে আছে নাকি, এখন কি করবে সে বুঝতে পারছে না। চারিদিকে সে ভালো করে তাকিয়ে দেখলো যে আশেপাশে আর কেউ নেই। সে এখন পিছন ফিরে যদি দৌড় মারে তাহলে ভূত তার পিছনে নেবে। তার মনে হলো এটা তো ভূত নাও হতে পারে, অন্য কোন মানুষও হতে পারে। আরে রূপা, তুমি এত রাতে এখানে একা একা কি করছো? এখনকার সময় ভালো নয়, একা রাতে তোমার বের হওয়া ঠিক হয়নি। শুনলাম রাতের নাকি ভৌতিক ব্যাপার স্যাপার হচ্ছে। রাজু ভাই, আমি বড় আপার বাড়িতে গিয়েছিলাম, আস্তে আস্তে রাত হয়ে গেছে। এখন আমি সামনের দিকে কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখলাম, এজন্য ভয় আর আমি সামনে এগোতে পারছি না, তাই এখানে দাঁড়িয়ে আছি। সামনে আমি কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখলাম, মানুষের মতো অনেকটা, কিন্তু আবার মনে হচ্ছে মানুষ নয়। খুব ভয় পেয়েছি। আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। চলেন রাজু ভাই, আমরা একসাথে সামনের দিকে এগিয়ে যাই। আর রূপার বাড়ি একই দিকে। তারা একসাথে বাড়ির দিকে রওনা হলো। রাজুও বেশ খুশি হইল, কারণ তারও বেশ ভয় করছে। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, বৃষ্টির অবিরাম শব্দ ভয়াবহতাকে যেন আরো বাড়িয়ে তুলেছে। থেকে থেকে শিয়ালের ডাক ভেসে আসছে, তাদের সে চিৎকারে কি যেন এক আর্তনাদ আর করুণ আকুতি। হঠাৎ রাজু আর রূপা দেখতে পেল তাদের সামনে দিয়ে কি যেন একটা খুব দ্রুত গতিতে দৌড়ে চলে গেল। রূপা, আমার মনে হয় না আমাদের সামনে দিয়ে কিছু একটা দৌড়িয়ে চলে গেল। তুমি কি তা রাজু ভাই, দেখতে পেয়েছো? আমার মনে হলো মানুষের মতো কিছু একটা দৌড়ে সামনে চলে গেল। আপনি যে ভূতের কথা বলছেন সে না তো? আরে বন্ধু, আমি দৌড়ে গিয়েছিলাম কারণ আমি বাড়ি যাওয়ার পথে আমাকে ভূত তাড়া করে, তাই আমি এই পথে আসতে বাধ্য হই। বাঁচতে চাইলে চল এখান থেকে সবাই দ্রুত দৌড়ে পালায়, যে কোনো সময় সেই ভয়ানক মূর্তি আসতে পারে। এই তোরা কোথায় পালিয়ে যাচ্ছিলি? আমার কাছ থেকে কেউ পালিয়ে বাঁচতে পারে না। আমি তোদেরকে নিশ্চিত হত্যা করব। এই রাতে তোদেরকে কেউ বাঁচাতে আসবে না। তোদের দুইজনকে আমার বেশ পছন্দ হয়েছে, এই জন্য তোদের পিছু নিয়েছিলাম। সে সময় হঠাৎ আকাশ থেকে একটা বজ্রপাত এসে মূর্তিটি উপরে এসে পড়ল এবং সে সেখানে মারা গেল। ওরা তিনজন নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। ঘটনার আকস্মিকতা আর ভয়াবহতায় তারা সেখানে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। মনে হয় এই যাত্রায় বেঁচে গেছি। চল রাজু, আজ তোর বাড়িতে রাতটা কাটাবো। কখনো কল্পনাও করিনি যে এই যুগেও এরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে।